ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আশা করি সবার রমজানের এই দিনগুলা খুব ভালোভাবেই কাটতেছে। তো আমাদের আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল আর একটা নতুন ক্লাসে, একটা রিভিশন ক্লাসে। তোমাদের ফিজিক্সের প্রথম রিভিশন ক্লাসটা তোমাদের অপার ভাই নিয়েছে। আজকে আমি দ্বিতীয় আর একটা রিভিশন ক্লাস নিব, অর্থাৎ ফার্স্ট পার্টে আমি তোমাদের যতগুলো চ্যাপ্টার পড়িয়েছি তো তার উপর একটা ওভারভিউ ক্লাস। তোমাদের আসলে যখন আমরা মূল ক্লাসগুলো নিয়েছি তখন আমরা ডিটেলস সব কিছুই পড়িয়ে দিয়েছি। তার মধ্যে মনে করো যে প্রবলেমগুলো আসার মতো সেই টাইপের প্রবলেমগুলো টাইপ ওয়াইজ আমরা সলভ করে দিয়েছি। ইভেন বিগত বছরগুলোতে বিভিন্ন জায়গায় কী টাইপের কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোও কিন্তু আমরা স্লাইডের মধ্যে সলভ করে দিয়েছি। তা আমাদের ক্লাস করার পরে তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তুমি যদি বিগত বছরের কোশ্চেন কী টাইপের কোশ্চেন আসছে, কী কোশ্চেন আসছে, এই জিনিসটা যদি তুমি একটু উল্টে পাল্টে দেখো, কোশ্চেন ব্যাংক ঘেটে দেখো, তাহলে তুমি অনেক কিছুই পারবা। বলতে গেলে ম্যাক্সিমাম সব কিছুই নিজের চেষ্টায় তখন তুমি পারবা। তো এইভাবে আশা করি সবাই সবার প্রস্তুতি গুছাই নিয়ে আসছো। তো আজকের ক্লাসটা মূলত তোমাদের একটা ওভারভিউ, একটা রিভিশন ক্লাস। আজকের ক্লাসে আমরা ধরো যে এখানে কয়েকটা ম্যাথ প্রবলেম বা কয়েকটা মানে ছোট ছোট এমসিকিউ প্রবলেম যেগুলো তোমাদের আসার মতো প্রবলেম, তো সেরকম কিছু প্রবলেম আমরা একটু দেখাই দিব এবং কিছু টিপস এবং মানে ট্রিক্স যেগুলো আর কি দরকার সেই জিনিসগুলো আমরা তোমাদের একটু দেখাই দিব। অনেক সময় ধরো ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে গেলে যে জিনিসগুলো মাথায় রাখা লাগে, ধরো একটা ম্যাথ প্রবলেম আসছে, একটা এমসিকিউ প্রবলেম আসছে, তো সেখানে ক্যালকুলেটর দিয়েই আসলে হিসাব করা দরকার, কিন্তু তোমার কাছে ক্যালকুলেটর নেই। তাহলে ক্যালকুলেটর ছাড়া তুমি কোন অ্যাপ্রোচে গেলে সেই প্রবলেমটা তুমি সলভ করতে পারো। তো এরকম কিছু কোশ্চেন ব্যাংক ঘেটে কিছু প্রবলেম এখানে স্লাইডে নেওয়া হয়েছে, তো সেইগুলো একটু তোমাদের দেখাই দিব। তোমাদের এই ক্লাসে যা পড়ানো হবে এগুলা তোলার দরকার নেই, তুমি শুধু আমার সাথে মিলাও আর একটা রাফ খাতা নিয়ে বসতে পারো। ঠিক আছে, একটা রাফ খাতা নিয়ে বসতে পারো যে যে এমসিকিউ প্রবলেমগুলো স্লাইডে থাকবে, দেখি তুমি সেগুলো আমার আগে নিজে নিজে অ্যান্সার করতে পারো কিনা। তবে যাদের মোটামুটি কোশ্চেন ব্যাংক সলভ করা হয়ে গেছে এবং আমাদের ক্লাসগুলো করে কনসেপ্ট একেবারে ক্লিয়ারভাবে রাখা আছে, তো তাদের কাছে এখন আর কোনো পরীক্ষাতে আটকানোর কোনো কথা না। তুমি যদি আমাদের সাথে, আমরা যেভাবে ধরো তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমরা যেভাবে ক্লাস কন্টেন্ট গুছাইছি, তোমরা সেইভাবে যদি নিজেরা যদি পরিশ্রম করে ক্লাসগুলো করে সেই অনুযায়ী যদি বাসায় প্র্যাকটিস করে থাকো, বা এখনও আরও অনেক সময় আছে নিজের পড়াটা গুছাই নেওয়ার জন্য, তাহলে তোমাদের আর কোনো জায়গায় আটকাবে না। চেষ্টা করো, চেষ্টা করলে দেখবা অবশ্যই একটা না একটা সিট তোমরা দখল করে ফেলছো। তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকে, সবসময় থাকে। তো ভাবছিলাম তোমাদের সাথে ক্লাস শেষ, তো হঠাৎ করে আবার দেখা হয়ে গেল। যেহেতু আমাদের এখনও কিছু কিছু পরীক্ষা এখনও সময় আছে, তো আমরা একটু রিভিশন দিয়ে দিতে পারি, দেখি তোমাদের পড়াশোনা কেমন গোছানো আছে, তো সেই জিনিসটা তোমরা একটু ওভারভিউ করে নিতে পারবা। ওকে, তো চলো আমরা দেখি আমি তোমাদের কি চ্যাপ্টার পড়াইছিলাম ফার্স্ট ইয়ারে বলো তো। আমি তোমাদের কি চ্যাপ্টার পড়াইছিলাম? ভেক্টর পড়াইছিলাম, নিউটনিয়ান বলবিদ্যা পড়াইছিলাম, কাজ ক্ষমতা শক্তি পড়াইছিলাম, পদার্থের গাঠনিক ধর্ম পড়াইছিলাম এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পড়াইছিলাম। তো ফার্স্ট ইয়ারে মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার আমি পড়াইছিলাম, তাই তো? তাহলে এই চ্যাপ্টারগুলোর উপর কিছু কোশ্চেন এখানে আছে। ঠিক আছে, সব ধরনের দেখো, পুরো কোশ্চেন ব্যাংকের কোশ্চেন নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ অনেক কোশ্চেন তোমরা পারো। তো আমি এখানে কিছু কোশ্চেন নিয়ে আসছি। তো চলো আমরা একটা একটা করে দেখি, প্রবলেমগুলো একটু অ্যানালাইসিস করি, তাহলে অধ্যায়টা আমাদের মোটামুটি আরেকবার একটু রিভিশন হয়ে যাবে। তো দেখো, এই কোশ্চেনটা এগ্রিতে আসা, এগ্রিগুচ্ছতে আসা এবং চিটাগাং ইউনিভার্সিটিতে আসা। দেখো প্রত্যেকটা কোশ্চেনের পাশে ধরো তো দুই একটা ট্যাগ লেখা থাকে, এর মানে কিন্তু ওই জাস্ট মাত্র দুই এক জায়গায় আসছে এমনটা কিন্তু না। এই কোশ্চেন কিন্তু বহুত জায়গায় আসছে। এই দেখো, কোশ্চেন দেখে অনেকে অ্যান্সার বলে দিতে পারছো। তো এইটাই আমরা চাই যে কোশ্চেন দেখে তোমরা ফটাফট করে অ্যান্সার বলে দিবা। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা সলভ করা লাগে না, দেখো অনেকে অ্যান্সার বলে দিস। তো দেখো তো কী টাইপের কোশ্চেন আছে, কি বলা আছে? দুইটি বলের লব্ধি হচ্ছে 40 নিউটন। বলা হচ্ছে ছোট বলটার মান হচ্ছে 30 নিউটন এবং একটি লব্ধির সাথে এবং এটি, এই যে ছোট মানের যে বলটা, এইটা লব্ধির সাথে লম্বভাবে ক্রিয়া করে, তাহলে বড় বলটির মান কত? পিথাগোরাস। ঠিক আছে, পিথাগোরাস। তোমাদের এই জিনিসটা মূল ক্লাসে আমরা শিখাইছিলাম যে যদি তুমি দেখো যে দুইটা ভেক্টর, সেই দুইটা ভেক্টরের লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে লম্বভাবে আছে, তাহলে তুমি চট করে মাথায় নিয়ে আসবা যে পিথাগোরাস। তাহলে কি বলা হচ্ছে? দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, এই একটা ভেক্টর আর ধরো এই একটা ভেক্টর। অনেকে বলতে ভাই এটি ভেক্টরটাকে এইদিকে কেন আঁকলেন? কারণ বলা হচ্ছে এদের লব্ধি ছোট ভেক্টরটার সাথে লম্বভাবে ক্রিয়া করে, তাহলে অবশ্যই বাকি ভেক্টরটাকে এই পাশে আঁকতে হবে।
তাহলে ছোট ভেক্টর এইটা, এর সাথে লব্ধি লম্বভাবে ক্রিয়া করে, এই যে লম্বভাবে ক্রিয়া করছে। তাহলে দেখো এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে এইটা, তাহলে এই দুইটা ভেক্টর নিয়ে একটা সামান্তরিক আঁকলে লব্ধিটা হচ্ছে কর্ণ, কি তাই না? তাহলে ছোট ভেক্টরটার মান কত? ছোট ভেক্টরটার মান হচ্ছে 30 নিউটন, আর লব্ধির মান কত? লব্ধি হচ্ছে 40 নিউটন। তাহলে বড় ভেক্টর কোনটা? বড় ভেক্টর হচ্ছে এইটা, এইটা বড় ভেক্টর মানে এইটাই সেই বড় ভেক্টর, কি তাই না? তাহলে এই বড় ভেক্টরের মানটা বের করতে হবে পিথাগোরাস, √40² প্লাস 30 স্কোয়ার। তাহলে 40 স্কোয়ার 30 স্কোয়ার, একটা 4 একটা 3 হলে একটা হয় 5, তাহলে একটা 40 একটা 30 হলে আর একটা হবে 50, তাহলে কত? 50 নিউটন। কত সহজে হয়ে গেল। এটা যদি তুমি সূত্র দিয়ে করতে চাও অনেক বড় হবে, ঠিক আছে, কিন্তু আমি যদি এই শর্টকাট ট্রিক্স দিয়ে করি তাহলে কত সহজ অ্যান্সার বের হয়ে যায়। এই অ্যান্সারটা বের করার জন্য কিছু লিখে হিসাবও করার দরকার নাই, কোশ্চেন পড়েই তুমি বলে দিতে পারবা। যেহেতু বলা হয়েছে লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে ছোট ভেক্টরটার সাথে লম্ব, এবং লব্ধির মান 40 আর ছোট ভেক্টরের মান হচ্ছে 30, তাহলে পিথাগোরাস, তাহলে একটা 40 একটা 30, ক্যালকুলেটর নেই, তাহলে পিথাগোরাস কাটাইলে অতিভুজ হবে 50, শেষ। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হবে, তাহলে অতিভুজ হবে 50, বুদ্ধি খাটাইতে হবে। ঠিক আছে, অ্যাডমিশনে কে আগাই থাকবে? যার বুদ্ধি যত প্রখর সে আগাই থাকবে, যে বুদ্ধি খাটাইতে পারে, বুঝতে পারছো? একেবারে মনে করো যে কিছু না বুঝে ডাইরেক্ট ম্যাথ করা শুরু করে দিলা সূত্র দিয়ে ঢালাওভাবে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু হবে না, একটু বুদ্ধি খাটাইতে হবে। সব সময় বুদ্ধি একেবারে বাতি জ্বালায় রাখতে হবে। তোমাদের মূল ক্লাসগুলো যখন নিছি তখন আমি এই জিনিসগুলো বারবার বলছিলাম। একটা ম্যাথ মানে এমসিকিউ প্রচুর পরিমাণে আসে, প্রচুর। ইভেন এইবার কিন্তু ডিইউতেও কিন্তু তুমি এই টাইপের একটা কোশ্চেন তুমি ফেস করছো। এ আর বি দুটো ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে নিচের কোনটি সত্য? দুইটা ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তাহলে নিচের কোনটি সত্য? তাদের যোগফলের মান এবং তাদের বিয়োগফলের মান সমান। তুমি এই জিনিসটা পড়ছো তোমাদের বইতে, যে এ প্লাস বি দুইটা ভেক্টর, এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান, দুইটা ভেক্টরের যোগফল এবং পার্থক্য যদি সমান হয় তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানে তারা পরস্পর লম্ব। তাহলে অনেক সময় এটা আসে যে এইটা হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, অথবা অনেক সময় এইটা দেয় যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে নিচের কোণটি সত্য। তাহলে সত্য হচ্ছে এইটি, সি। ঠিক আছে, বহুত জায়গায় আসছে, দেখো এই যে ট্যাগগুলো দেখো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা যে প্রবলেমগুলো আসে সেগুলো কিন্তু খুবই সহজ। এই সহজ জিনিসগুলো তুমি যদি কারেক্টলি করে আসতে পারো, অ্যান্সার দিয়ে আসতে পারো, তাহলে তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না, বুঝলা? দেখো এই কোশ্চেনটা, এটা ডিইউতে 17-18-তে, আবার চিটাগং ইউনিভার্সিটিতে 18-19-এ আসছে। তো কি বলছে? এবিসি তিনটা ভেক্টর, এই এবিসি তিনটা ভেক্টরের তাদের মান যথাক্রমে দেওয়া আছে। এ এর মান 12, বি এর মান 5 আর সি এর মান 13। দেখো 5, 12, 13 দেখলেই বুঝে গেছি পিথাগোরাস, বুঝলা? দেখলেই আমি বুঝে গেছি যেটা তো পিথাগোরাস। বলা হচ্ছে এ আর বি যোগ করলে সি হবে। উপরে দেখো ভেক্টর যোগ দেওয়া আছে, এটার মানে কিন্তু এইটা না যে এ আর বি এর মান যোগ করলে সি এর মান পাওয়া যাবে। উপরে যখন ভেক্টর দেওয়া আছে তার মানে এই কথাটার অর্থ হচ্ছে এ আর বি এর লব্ধি করলে পাওয়া যাবে সি ভেক্টর। তাহলে এ আর বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? দেখো এ আর বি এর লব্ধি করলে সি ভেক্টর পাওয়া যাবে, তাহলে এ আর বি এর লব্ধি সি ভেক্টর। তাহলে 12 আর 5-এর লব্ধি যদি সি 13 হয় তাহলে 12 আর 5 এরা তো পরস্পর 90 ডিগ্রি কোণে। দেখো 12 আর 5, এটা 5 এটা 12, তাহলে এরা পরস্পর 90 ডিগ্রি কোণেই হলেই তো 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার এটা ইকুয়াল টু 13 হয়, তাই না? তাহলে আমাদের বলছে এ আর বি তাদের মধ্যবর্তী কোণ কত? তাহলে এ আর বি মানে কি? 12 আর 5, এ হচ্ছে 12 আর বি হচ্ছে 5, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? কোণ 90 ডিগ্রি। তাহলে কোণ 90 ডিগ্রি, এই যে a π/2। ঠিক আছে, তাহলে ভেক্টরের অধ্যায় থেকে এমসিকিউ আসলে একটু পিথাগোরাস ব্যাপারটা মাথায় রাখবা। ঠিক আছে, পিথাগোরাস ব্যাপারটা মাথায় রাখবা। নদী নৌকার ম্যাথের ক্ষেত্রেও কিন্তু এরকম আছে। নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে দেখবা ম্যাক্সিমাম নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে কত কোণে সাঁতার কাটা শুরু করলে, কত কোণে নৌকা চালানো শুরু করলে সোজাসুজি অপর পারে যাবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। তোমাদের শর্টকাট সব করাইছি। ঠিক আছে, খাতাটা বারবার করে দেখে যাবা, খাতাটা বারবার করে উল্টাবা, বুঝতে পারছো? এবার আসো, দেখো কি বলছে? এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 3 মিটার যায়। সূর্যোদয়ের দিকে, সূর্য উদয় হয় কোন দিক থেকে? পূর্ব দিক।
তাহলে পূর্ব দিকে 4 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 3 মিটার যায়। জিএসটিতে আসা কোশ্চেন। দেখো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পূর্বটাকে এদিকেও নিতে পারো, তাহলে পশ্চিম এদিকে হবে। তো বলছে পূর্ব দিকে মানে সূর্যোদয়ের দিকে, তার মানে পূর্ব দিকে 4 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে, দক্ষিণ দিক হচ্ছে এইটা, দক্ষিণ দিকে 3 মিটার যায়, 3 মিটার যায়। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আর সরণে মানে পার্থক্য, তাহলে এইটা হচ্ছে তার সরণ। তো সরণ হচ্ছে 5 মিটার, পিথাগোরাস। 4, এটা 3, এটা 5। তাহলে সরণ হচ্ছে 5 মিটার, আর দূরত্ব হচ্ছে 4 আর 3 7। তাহলে দূরত্ব 7 আর সরণ 5। এদের পার্থক্য বলছে, এদের পার্থক্য বিয়োগ করো, তাহলে পার্থক্য কত? 2। ঠিক আছে, এই গুড, ভেরি গুড। তারপর দেখো এর মান কত হলে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর লম্ব হবে। দেখো কতবার আসছে, দেখো একই কোশ্চেন। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল 0, তাই না? মনে আছে তো? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল 0। তাহলে এ ডট বি ডট গুণফল 0, তো ডট গুণ করো। তাহলে 2 এর সাথে 1, তাহলে 2 গুণ 1 2। তারপরে 2 এর সাথে এ, তাহলে +2a, আর মাইনাস কে এর সাথে 0 নাই, এটা সমান সমান 0। তাহলে 2a = -2, a = -1। তাহলে অপশন কোনটা? অপশন সি। কি ক্লিয়ার? অপশন সি। বুঝতে পারছো? এইবার শোনো, এইবার শোনো, অপশন সি তোমরা দিছো, এইভাবে করে অপশন সি বলছো? বলো, এইভাবে করে কি অপশন সি বলছো? কাকতালীয়ভাবে হয়ে গেছে। কিন্তু এবার একটা জিনিস খেয়াল করো, আমি যে গুণটা করছি আমি কিন্তু একটু ভুল করছি। এ ডট বি, ভালো করে একটু খেয়াল করো, এ ডট বি সমান সমান 0 হবে। এ এর সাথে বি গুণ করব, তাহলে দেখো আয়ের সাথে আই, আমি আগের বার কিন্তু 2 এর সাথে জে করছি, এই জিনিসটা একটু খেয়াল করবা। জে এর পার্টটা আগে দেওয়া আছে, তাহলে 2 এর সাথে এ 2a, আর এই 2 এর সাথে জে, তাহলে +2। মানে কাকতালীয়ভাবে উত্তর একই আসছে, কিন্তু প্রসেস ভুল হয়ে গেছিল কিন্তু আগের বার। বুঝতে পারছো? যদি একটু মান উল্টাপাল্টা করে দিত, ধরো জে এর আগে 5 দিয়ে দিত, 2 দিয়ে দিত, তাহলে কিন্তু ধোকা খেয়ে যেত। তাহলে 2a + 2, এই যে এই 2 এর সাথে এই এ গুণ, আর জে এর সাথে জে, আর কি যে 2 × জে এর সহগ 1, আর কে তো এখানে নাই, তাহলে ওটা 0। কি ক্লিয়ার? তাহলে উত্তর মিলে গেছিল আগে, ঠিক আছে, উত্তর আগে মিলে গেছিল, বাট প্রসেস ভুল হয়ে গেছিল কিন্তু। তাহলে -2 / 2 -1। তাহলে একটু চোখ কান খোলা রাখবা, এই চালাকিটা কিন্তু অনেক সময় টিচাররা করে। ঠিক আছে, তুমি ধরো কোশ্চেন পাইছো, হ্যাঁ, খুব মনে করো যে গা গরম হয়ে আছে, তুমি ফটাফট ফটাফট অ্যান্সার করে যাইতেছো, তো তুমি হঠাৎ করে কি করলা? ডট গুণ করে দিলে, এটার সাথে এটা ডট গুণ, কিন্তু তুমি দেখলা না যে জে এর পার্টটা আগে আছে, কি আয়ের পার্টটা পরে আছে। তো এই ধোকাটা কিন্তু অনেক সময় দেয়, তো এটা একটু মাথায় রাখবা। এবার দেখো আগেরটা করলাম দুটি ভেক্টর লম্ব হলে কি হবে, এইবারে কোশ্চেন হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে কি হবে। তো দুইটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, তাহলে ল্যামডা এর মান কত? দেখো সমান্তরাল হলে ক্রস গুণফল 0, লম্ব হলে ডট গুণফল 0, সমান্তরাল হলে ক্রস গুণফল 0। কিন্তু তুমি কি এটা ক্রস গুণফল দিয়ে করবা? না, শর্টকাট দিয়ে করবা। তো শর্টকাট টেকনিকটা কি? যদি সমান্তরাল হয় তাহলে তাদের সহগের অনুপাত সমান থাকবে। তাহলে সমান্তরাল হলে সহগের অনুপাত 2:4, তাহলে 2/4 আয়ের সহগের সাথে আয়ের সহগ, তারপরে = 3 - 6, তারপরে 1 - ল্যামডা। এই কি ক্লিয়ার? এইবার এখান থেকে তাহলে ল্যামডার মানটা বের করো। তাহলে 2/4 মানে হাফ, এটা = -1/λ, তাহলে অতএব ল্যামডা = -2। ল্যামডা = কি? -2। বোঝা গেছে? ক্লিয়ার? অনেকে বলছো 2, 2 কেমনে হয়? -2, যারা 2 বলছো তারা তো ভুল বলে ফেলছো, একটু হিসাবটা ঠিকঠাকভাবে করো। ঠিক আছে, একটু ঝামেলা আছে। কোথায় ঝামেলা আছে বলো, কোথায় ঝামেলা আছে? কিসের ঝামেলা হয়েছে? -3/6, -3/6, আমাদের ল্যামডার মান লাগবে পাগল, ল্যামডার মান লাগবে। তাহলে এটা 2/4, 3/-6 = 1 / -λ। ও ও ও ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 2/4
3/-6। কোশ্চেনটা ভুল আছে। আমি তুলতে ভুল করছি নাকি কোশ্চেনেই ভুল ছিল? আমি তুলতে ভুল করছি না কোশ্চেনেই ভুল ছিল? কারণ এটা তো সমান্তরালই হয় না, 2/4 আর 3/-6। হ্যাঁ, একটু ঝামেলা আছে। এখানে প্লাস দাও, প্লাস হবে। এখানে প্লাস দাও, ঠিক আছে? অবশ্যই দুইটা জায়গা থেকে একই অনুপাত আসতে হবে। এবার ঠিক আছে, তাহলে এবার তুমি 2/4 নাও, 3/6 নাও, যেটাই নাও, তাহলে ল্যামডা ইকুয়াল টু -2 হবে। ঠিক আছে, হয়তো আমি কোশ্চেনটা তুলতে ভুল করছি। ঠিক আছে, হয়তো আমি কোশ্চেনটা তুলতে ভুল করছি। হ্যাঁ, কোশ্চেন ঠিক ছিল না। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, ওকে দেন। তাহলে লম্ব হলে ডট গুণফল 0 আর সমান্তরাল হলে ক্রস গুণফল 0, কিন্তু এমসিকিউ আসলে সহগের অনুপাত দিয়ে ম্যাথ করে ফেলবা। ঠিক আছে, সহগের অনুপাত দিয়ে ম্যাথ করে ফেলবা। আচ্ছা, যদি দেখো সাপোজ ধরো এইখানে এই যে সমস্যাটা হয়েছিল, এখানে +3 এখানে -6ই আছে, তাহলে অপশনে দেখবা নান আছে কিনা। ঠিক আছে, অপশনে দেখবা নান আছে কিনা, অপশনে দেখবা যে একটা অপশন নান আছে কিনা, যে কোনোটিই নয় এরকম আছে কিনা, তাহলে কিন্তু ওইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, সবই সহজ জিনিস। ঠিক আছে, মূল ক্লাস করার পরে কোশ্চেন ব্যাংকে যা আছে এগুলো সব পান। যে পড়াশোনার মধ্যে আছে তারা কেউ আটকাইতে পারবে না। মূল কথা হচ্ছে এটা, যে পড়াশোনার মধ্যে আছে, যে পড়াশোনার মধ্যে ছিল, তারা কেউ আটকে রাখতে পারবে না। ক্লাসগুলো করে কোশ্চেন ব্যাংক ধরলে পানি মনে হবে একেবারে। তো দেখো এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন বহুত আসে, ক্ষেত্রফল নির্ণয়। তো তোমাদের কি শিখাইছিলাম মনে পড়ে? যদি ত্রিভুজ হয়, যদি সামন্তরিক হয়, যদি সামন্তরিকের বাহু দেওয়া থাকে, ধরো বাহু দেওয়া আছে এ আর বি, তাহলে ক্ষেত্রফল এরিয়া। ঠিক আছে, তাহলে এরিয়া হবে ক্রস গুণফলের মান, মনে পড়ে? যদি ত্রিভুজ হয় সন্নিহিত বাহু ধরো এ আর বি, যদি ত্রিভুজ হয় তাহলে এরিয়া হবে হাফ এ ক্রস বি। আর যদি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে, যেমন এখানে কর্ণ দেওয়া আছে, তাহলে এ আর বি যদি কর্ণ থাকে তাহলে ত্রিভুজের সূত্রটার মতো হবে, তাহলে তখন এরিয়া হবে হাফ এ ক্রস বি। তাহলে দেখো এটা সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, বলছে ক্ষেত্রফল বের করো। তাহলে আসো ক্রস গুণফল সেরে ফেলি। তাহলে এ ক্রস বিটা আগে করি, তারপরে যা আসবে তাকে হাফ করে দিব, যে মান আসবে তাকে হাফ করে দিব। তাহলে আই জে কে, দেখো ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটারে করা যায়, তো ক্রস গুণ কিন্তু ক্যালকুলেটারে করা যায়। তো ক্যালকুলেটর যেহেতু নেই, সুতরাং সমস্যা নেই, এটা এই হিসাব হাতে কলমেই করা যাবে। তাহলে 3 -1 2 আর 1 -2 4। আমি কিভাবে হিসাব করতেছি সেটা তোমার দেখার দরকার নেই, তুমি তোমার মতো করে হিসাব করবা। তাহলে আই -4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2 2 4, তারপরে প্লাস জে যখন নিব তখন 2 3 4 12, প্লাস কে যখন নিব তখন আবার ঠিকভাবে 3 2 -6 প্লাস 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 0। এখান থেকে কি পাচ্ছি? 0 পাচ্ছি, তাই তো? তাহলে এখানে কি পাচ্ছি? 2 বিয়োগ 12, তাহলে -10 জে, আর এখানে পাচ্ছি -5 কে। তাহলে এবার আমাদের ক্ষেত্রফল এরিয়া হবে হাফ এটা, তাহলে হাফ এর মান √10² + 5²। তাহলে 10 10 কে 100, 5 5 25, তাহলে √125। এবার কথা হচ্ছে ক্যালকুলেটর নেই। ঠিক আছে, ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর ছাড়া কেমনে করবা? এবার শোনো একটা জিনিস, তাকাও 125-এর আশেপাশে বর্গমান নাও তো। 125-এর আশেপাশে বর্গমূল করা যায় এরকম মান চিন্তা করো। 125-এর আশেপাশে কত? 125-এর আশেপাশে বলো কত হইতে পারে? 11 121। 11 হলে কত হয়? 121 হয়। তাহলে এটা রুট করলে ধরো 11 হয়েছে, তাহলে 11/2, তাহলে 11/2 কত? 11/2 কত? 5.5, তাই না? তাহলে 5.5 এর কাছাকাছি যেটা আছে সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে 5.5 এর কাছাকাছি এটা 6.68 হবে না, 7.83 হবে না, 8.79 হবে না, তাহলে এটাই অ্যান্সার হবে। শেষ। এই যে বুদ্ধি খাটালো, কি কথা বুঝছো? ক্লিয়ার? যদি 12 হইতো তাহলে হইতো 144, 125-এর জায়গায় হইতো 144। 12 হইলে কেউ যদি চিন্তা করো 12 ধরে করবা, ধরো, তাহলে 12 ধরলে 144। ঠিক আছে, তাহলে 144-এর রুট করলে 12/2 6, তাহলে 6-এর চেয়ে একটু কম হবে, তো 6-এর চেয়ে কম কোনটা আছে? 5.59। শেষ। বুঝতে পারছো কিনা বলো তো? হ্যাঁ, 5.5 এর একটু বেশি হবে। হ্যাঁ, 5.5 এর একটু বেশি হবে, এইটাই তো।
তাহলে ক্যালকুলেটর নেই এইটা বলে তুমি পরীক্ষার হলে যদি কান্নাকাটি করো তাহলে কিন্তু হবে না। ভাই এটা পারি নাই, কেন পারি নাই? ক্যালকুলেটর নাই। ক্যালকুলেটর নাই কিন্তু তোমার বুদ্ধি তো আছে নাকি? তাহলে কি করতে হবে? বুদ্ধি খাটাইতে হবে। ঠিক আছে, 125-এর রুট করলে কত হয় আমি জানি না, জানার দরকার নেই, কিন্তু 121 বা 144-এর রুট করলে কত হয় সেটা তো আমি জানি। বুঝতে পারছো? তারপরে দেখো, একটি কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা, এটা জিএসটিতে আসে, আমি ট্যাগ লিখতে ভুলে গেছি, জিএসটিতে সাল মনে নেই। 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির উপর অনুভূমিকের দিকে কার্যকরী বল কত? তো এই টাইপের বহুত কোশ্চেন আসে। ঠিক আছে, এই টাইপের বহুত কোশ্চেন আসে, ডিউতে একবার আসছে। তো কি বলা হচ্ছে? একটা কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 200 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। ওকে, তো বলা হচ্ছে বস্তুটির উপর অনুভূমিকের দিকে কার্যকরী বল কত? অনুভূমিকের দিকে কার্যকরী বল, উপাংশ বিভাজন, অনুভূমিকের দিকে কার্যকরী বল 200 cos 60। আর যদি বলতো উলম্ব দিকে কার্যকরী বল কত, তাহলে 200 sin 60। যার সাথে কোণ তার দিকে cos থিটা, যার সাথে কোণ নেই সেটা sin থিটা। তাহলে 200 cos 60 কত? হাফ। তাহলে 200 cos 60 তার মানে 100। তাহলে 100 নিউটন অনুভূমিকের দিকে প্রযুক্ত বল 100 নিউটন। এত সহজ জিএসটিতে আসবে বলে মনে হয়? হাই পাগল, জিএসটির কোশ্চেন দেখছো কত সহজ কোশ্চেন আসে? তুমি কোশ্চেন ব্যাংক খুলেই তাহলে দেখো না, কোশ্চেন ব্যাংক খুলেই তুমি দেখো না। এবার দেখো এগ্রি গুচ্ছতে আসা 21-22-এ, এগ্রি গুচ্ছ ছাড়া অনেক জায়গায় আসছে এই কোশ্চেন, অনেক জায়গায় আসছে, তোমরা এর আগেও এই কোশ্চেন ফেস করছো। বলো এই কোশ্চেন ফেস করছো কিনা? ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? তো দেখো এটা ক্যালকুলেটর ছাড়া করতে হবে, দেখি ক্যালকুলেটর ছাড়া পারি কিনা। ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগ, ভাই কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে সেকেন্ডের কাঁটা এস, তারপরে মিনিটের কাঁটা এম, আর তারপরে ঘন্টার কাঁটা এইচ। তাহলে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটার কৌণিক বেগ 2π/t। তাহলে আসো সেকেন্ডের কাঁটার জন্য পর্যায়কাল, এই বলো সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসতে কত সময় লাগে? কত সময় লাগে? 60 সেকেন্ড লাগে, তাই তো? এবার মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে কতক্ষণ লাগে? মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে লাগে 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা, তো 1 ঘন্টা মানে 60 গুণ 60, 1 ঘন্টা মানে 60 গুণ 60। ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে লাগে 12 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা না। ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে লাগে 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা, তাহলে 2π/t 12 ঘন্টা, তাহলে 12 গুণ 3600, 12 গুণ 60 গুণ 60, এটাই তো। এবার কথা হচ্ছে কি অপশনে কি এটা আছে কিনা, জানো 1 মিনিট। হ্যাঁ রিন্টু বলো। হ্যাঁ, যেখানেই নাও নিয়ে নাও, ইউসিসিতেও নিতে পারো, আমাদের হয়তো তুমি ইউসিসিতে যারা আসবে ওখানে তাদের পরীক্ষা নিয়ে নিবা। আচ্ছা ঠিক আছে, ওকে, কি ক্লিয়ার? তাহলে এবার আসো 2π কাটাকাটি। তো আমার কথা হচ্ছে কি অপশনে যা আছে এগুলো তো মিলতেছে না, তো মিলবে যদি এই টাইপের আসে তাহলে কি করতে হয় জানো? সবচেয়ে বড় যেটা না সেটা দিয়ে গুণ করে ফেলতে হয়, সবচেয়ে বড়। 60 3600, 12 গুণ 3600, কোনটা ভাই সবচেয়ে বড়? সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এইটা। তাহলে 2π তো কাটলো, এই যে 2π তো কাটলো, তাহলে সবচেয়ে বড়টা দিয়ে গুণ করে দাও, সবচেয়ে বড়টা দিয়ে উপরে গুণ করে দাও। তাহলে সবচেয়ে বড়টা দিয়ে যদি উপরে গুণ করে দাও এখানে হবে 1। সবচেয়ে বড়টা মানে এইটা দিয়ে যদি গুণ করি তাহলে 60 60 60 60 কাটাকাটি, তাহলে থাকলো 12। তাহলে দেখো তো 1 12 মিলছে, দেখি 1 60, তাহলে এটা না, এটা না, এইটা না, এইটা অ্যান্সার, শেষ, আর মিলানোর দরকার নেই। তারপরে যদি মিলাইতে চাও গুণ করো, 12 গুণ 60 গুণ 60 দিয়ে গুণ করো, 60 60 কাটাকাটি, তাহলে 0 6 12 72, তাহলে 720, এই যে হয়ে গেল। কত সহজ। তাহলে বলো অনুপাত বের করতে গেলে কি করতে হয়? এই টাইপের ক্ষেত্রে সবচেয়ে যেটা বড় সেটা দিয়ে গুণ করতে হয়। বলো আমার সাথে একবার বলো, সবচেয়ে যেটা বড় সেটা দিয়ে গুণ করে দিতে হয়। ওকে, তাহলে ক্যালকুলেটর ছাড়াই হয়ে যাবে, শেষ। এবার দেখো m আর 4m ভরে দুইটা বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? ভরবেগ আর গতিশক্তির যে একটা সম্পর্ক আমরা জানি, এই সম্পর্ক থেকে বহুত জায়গায় দেখবা বহুত ম্যাথ আসছে, যে গতিশক্তি এটা হচ্ছে p²/2m। ঠিক আছে, গতিশক্তি ভরবেগের বর্গ / 2m। তো এইখান থেকে আমি তোমার কয়েকটা কোশ্চেন আগে বলে দিই, দেখো কি টাইপের কোশ্চেন আসতে পারে। ধরো বললো একই ভরবেগের দুইটা বস্তু, একই ভরবেগের দুইটা গোলক, একটা ধরো লোহার গোলক,
আর একটা ধরো ফাঁপা কোনো একটা গোলক, কিন্তু তাদের ভরবেগ সেম। তাহলে ভরবেগ সেম, তাহলে কার গতিশক্তি বেশি হবে? তাহলে ভরবেগ যদি সেম হয়, যার ভর বেশি তার গতিশক্তি কম হবে, যার ভর কম তার গতিশক্তি বেশি হবে। বুঝলা? অনেক সময় বলবে যে দুইটা গোলকের গতিশক্তি সেম, তাহলে দুইটা গোলকের গতিশক্তিটা সেম, তাহলে কার ভরবেগ বেশি হবে? তাহলে তখন এই যে পি স্কোয়ার 2m কে, তাহলে ইকেটা সেম ফিক্সড, তাহলে এম এর সাথে পি এর সম্পর্ক সমানুপাতিক। ঠিক আছে, তাহলে পি এর সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে যার ভর বেশি তার ভরবেগ বেশি হবে। একটা শর্টকাট তোমাদের শিখাইছিলাম, মনে পড়ে? একটা শর্টকাট শিখাইছিলাম, কি মনে পড়ে বলো? শর্টকাট টেকনিকটা হচ্ছে ভারীর ভরবেগ বেশি। কি? ভারীর ভরবেগ বেশি। কি মনে পড়ে? ভারীর ভরবেগ বেশি। তাহলে যার ভর বেশি, তাহলে ভয়ের সাথে ভ মিলাবা, ভয়ের সাথে ভরবেগ ভারী, তাহলে ভারীর ভরবেগ বেশি, তাহলে হালকার গতিশক্তি বেশি হবে। তাহলে যদি দুইটার গতিশক্তি সেম হয়, ভারীটার ভরবেগ বেশি হবে, আর দুইটার ভরবেগ সেম হয় তাহলে হালকাটার গতিশক্তি বেশি হবে। কি কথা বুঝছো? ভয়ের সাথে ভ মিলাই ফেলবা, তাহলেই হয়ে যাবে। তো এখানে কি কোশ্চেন বলছে দেখি, বলছে এম আর 4m ভরে দুইটা বস্তুর গতিশক্তি একই হলে, আচ্ছা গতিশক্তি একই, এই যে গতিশক্তিটা একই, তাহলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? তো রৈখিক ভরবেগের অনুপাত এই যে দেখো, পি এর সাথে পি স্কোয়ার এর সাথে ভরের সম্পর্ক সমানুপাতিক, তাহলে ভরবেগের অনুপাত হচ্ছে ভরের বর্গমূল। তাহলে এম আর 4m এর বর্গমূল, তাহলে এর বর্গমূল করলে 1/2 বি। ওকে ভাই, আপনার এমসিকিউ হ্যাক্স কই পাবো? আমার এমসিকিউ হ্যাক্স পাবা তোমাদের এই গ্রুপে যে ক্লাসগুলো নিই, সেই ক্লাসগুলোতে এমসিকিউ হ্যাক্স আছে। কথা বুঝছো? প্রত্যেকটা ক্লাসেই দেখবা এমসিকিউ কিভাবে সলভ করতে হয় সবকিছু শেখানো আছে। দেখো মাত্রা সমীকরণ অনেক সময় আসে, তো আমি দেখছি যে জড়তার ভ্রামকের মাত্রা সমীকরণ, এটা অনেকবার আসছে। তো জড়তার ভ্রামকের মাত্রা সমীকরণ, এটা দিয়ে যে শুধুমাত্র জড়তার ভ্রামকের মাত্রা নির্ণয় আমি তোমার শিখাচ্ছি, ব্যাপারটা এরকম না। যে কোনো রাশির মাত্রা নির্ণয় তুমি পারবা। তো এর জন্য কি করতে হবে? সূত্রটা জানতে হবে। তাহলে জড়তার ভ্রামকের মাত্রা চাইছে, ওকে জড়তার ভ্রামকের সূত্র লিখে ফেলবা, I = mr²। তাহলে ভরের মাত্রা বড় হাতের এম, আর আর হচ্ছে দূরত্ব, তো দূরত্বের মাত্রা এল, দোস্তো l², তাহলে ml², তাহলে ml², অপশন এ। ঠিক আছে? ফেসবুকে লাইভ হচ্ছে না? হচ্ছে তো, ফেসবুকে লাইভ হচ্ছে, ফেসবুকেও লাইভ হচ্ছে। দেখো এই যে রাইফেলের গুলি টাইপের যে কোশ্চেনগুলা, এখান থেকে বহুত কোশ্চেন আসে কোশ্চেন ব্যাংকে, যে রাইফেলের গুলির বেগ এত হলে গতিশক্তি কত হবে, গতিশক্তি কত গুণ হবে, বেগ এত গুণ বৃদ্ধি করলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি হবে, তারপর একটি তক্তা ভেদ করতে পারলে বেগ এত গুণ করলে কয়টি তক্তা ভেদ করতে পারবে। অথবা অনেক সময় রিভার্সে কোশ্চেন করে, যে আগে একটি তক্তা ভেদ করতে পারতো, এখন বেগ বৃদ্ধি করার পরে এতগুলো তক্তা ভেদ করতে পারে, তাহলে বেগ কত গুণ বৃদ্ধি করা হয়েছে, এই টাইপের কোশ্চেন আসে। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কিভাবে সলভ করবা? বলা হচ্ছে একটি রাইফেলের গুলির বেগ দ্বিগুণ করা হলো, তাহলে তার গতিশক্তি কত গুণ হবে? দেখো গতিশক্তি যত গুণ হবে ততগুলো তক্তা ভেদ করতে পারবে, গতিশক্তি যত গুণ ততগুলো তক্তাকে ভেদ করতে পারবে। তাহলে বেগ ধরো ভি, তার জন্য গতিশক্তি E1 বললাম, এটা হচ্ছে ½ mv²। ওকে, এবার বেগ দ্বিগুণ হলো 2v, তাহলে বেগ দ্বিগুণ হলে 2v E2, তাহলে ½ m 2v তার স্কোয়ার, তাহলে 2v তার স্কোয়ার। ভাই বেগের বর্গের সমানুপাতিক না গতিশক্তি? তো বেগ যদি দ্বিগুণ হয় তো গতিশক্তি 4 গুণ হবে, 4 গুণ, এই যে ½ mv²। এবার দেখো তো এইটা একটা তক্তা ভেদ করার প্রয়োজনীয় শক্তি, তাহলে 4E1। তাহলে এখন কয়টা তক্তা ভেদ করতে পারবে? 4টা তক্তা, মানে গতিশক্তি যত গুণ হবে ততগুলো তক্তা ভেদ করতে পারবে। তো এই সব টাইপের কোশ্চেনের ট্যাগ কিন্তু আমি এখানে লিখে দিছি, যে কতগুলো তক্তা ভেদ করতে পারবে, 4টি তক্তা ভেদ করতে পারবে। এখন 4টি তক্তা ভেদ করতে পারবে, গতিশক্তি কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। বলো তো গতিশক্তি বলো তো গতিশক্তি কয় গুণ বৃদ্ধি পাইছে, দেখি এটা কেমন বলতে পারো? বলো গতিশক্তি কয় গুণ বৃদ্ধি পাইছে? হ্যাঁ, এইটা একটু সচেষ্ট থাকবা, ঠিক আছে, সচেতন থাকবা। যদি বলে কত গুণ বৃদ্ধি পেয়েছে, কত গুণ বেড়েছে, তাহলে তখন কিন্তু 3 গুণ হবে, ঠিক আছে। আর গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ। ওকে, এবার আসো দেখো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে একটা কোশ্চেন, বেশ বড়সড় একটা কোশ্চেন। এই যে জিএসটিতে
21-20-এ আসা একটা কোশ্চেন। তো দেখি চলো তো আমরা এটার অ্যান্সার করতে পারি কিনা। কি বলছে দেখো, একটা দালানের ছাদে লাগানো 10 মিটার লম্বা একটা মই। এটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুবই বেসিক একটা কোশ্চেন। এই যে 10 মিটার লম্বা একটা মই, এই যে ছাদে হেলানো আছে, মইটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। 30 ডিগ্রি কোণে আনত 64 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি ভরের জিনিস সহ এত সেকেন্ডে মই বেয়ে ছাদে উঠল। ওই ব্যক্তি কত ওয়াট ক্ষমতা প্রয়োগ করেছে? ক্ষমতা চাইছে। ক্ষমতা হচ্ছে P = W/T। তাহলে এই যে লোক, সে মই বেয়ে বোঝা নিয়ে ছাদে উঠছে, তো নিচের দিকে ওজন হচ্ছে mg, নিচের দিকে তার ওজন mg। তাহলে সে বল প্রয়োগ করছে, mg এর সমপরিমাণ বল প্রয়োগ করছে উপরের দিকে, আর এইটা তার সরণ, এইটা হচ্ছে তার সরণ। তো বল আর সরণের মধ্যবর্তী কোণ এইটা কিন্তু বল আর সরণের মধ্যবর্তী কোণ না। বল আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। লোকটা কিন্তু ওজনের সমান বল প্রয়োগ করছে উপরের দিকে, এই যে লোকটার কর্তৃক প্রযুক্ত বল ওজনের সমান বল, আর লোকটা এই বরাবর উঠে গেছে, তাহলে এটা সরণ। তাহলে সরণ এবং বলের মধ্যবর্তী কোণ এটা 30 হলে এইটা 60, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে mg এটা mg s cos 60 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে কৃত কাজ / টাইম টি। তো এম এর মান 68 কেজি 12 কেজি, তাহলে 68 আর 12, 8 9 10 এর 2 হাতে রয়েছে 1, 80 কেজি। 80, 68 12 80, জি এর মান 9.8, এস এর মান 10, cos 60 হাফ / টাইম টি 19.6। দেখো ক্যালকুলেটর নাই, হিসাব করতে হবে, পারা যাবে না। এই যে 10 আর 2 কাটাকাটি করে 5, 9.8 আর 19.6 কাটাকাটি করে, এই যে 19.6 কেন দিছে? যাতে তুমি কাটাকাটি সহজে করতে পারো। 2 এবং 80 কাটাকাটি করলে 40, তাহলে 0 4 5 20, 200, তাহলে 200 ওয়াট। 200 ওয়াট আছে অপশনে, এই যে 200 ওয়াট। ঠিক আছে, আলাদা এমসিকিউ এর ক্লাস নিছেন কোথাও? না, আলাদা এমসিকিউ এর ক্লাস না, ক্লাসের মধ্যে সব আছে। তোমাদের এই ব্যাচে যে ক্লাসগুলো হয়েছে, মূল যে ক্লাসগুলো, সেগুলো তো এমসিকিউ এর উপর ফোকাস করেই হয়েছে। এই কথা বুঝছো? তাহলে প্রথমে ধরো আমরা যারা ধরো মেডিকেল পরীক্ষার পরবর্তীতে যুক্ত হয়েছো, তারা কিভাবে কি ক্লাস করবা তাদের জন্য একটা প্ল্যানার, খুব সুন্দর করে স্টাডি প্ল্যানার দিয়ে দেওয়া হয়েছে আমাদের এখান থেকে। তো এই স্টাডি প্ল্যানার অনুযায়ী তুমি ক্লাসগুলো শেষ করবা। তো ক্লাসগুলো তুমি যেহেতু যেখানে মেডিকেলে পরীক্ষা দিছো, তার মানে তুমি ফিজিক্স তো পড়ছো, এমসিকিউ এর জন্য ফিজিক্স তো তোমার পড়া হয়েছে, যেখানে তুমি পরীক্ষা দাও, তাই না? তোমার যদি প্রিপারেশন নিছো যেহেতু, তার মানে পড়ছো, তাহলে তুমি কি করবা, ওই ক্লাসের স্লাইডটা দেখে, স্লাইডের যে স্লাইডে তো ধরো প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে তো আমরা প্রবলেমগুলো সলভ করাইছি, এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো। তো তুমি আগে কনসেপ্ট একটু দেখে নিলা, দেখে নেওয়ার পরে দেখো এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আছে স্লাইডে। কি কথা বুঝছো? তাহলে ওইভাবে স্লাইডের ওই এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো করে ফেললেই আনা। তো সেই প্রিপারেশন অলরেডি তোমাদের হয়ে গেছে, ঠিক আছে। আর যারা এখনো ধরো যে 2-1টা ক্লাস বাদ আছে, তো করে ফেলো, বহুত সময় আছে, ঠিক আছে, করে ফেলো, কোনো সমস্যা হবে না। নেট প্রবলেম আচ্ছা দাঁড়াও, আটকে যাইতে পারে একটু। দেখি নেট কেমন প্রবলেম। ভাই প্রচুর আটকাচ্ছে। এখন ঠিক আছে, ওকে ওকে। মাঝে মাঝে একটু নেটের সমস্যা হবে, এখন কি আর করার বলো। ওকে, এবার আসো, দেখো এক অশ্ব ক্ষমতা কত? খুবই হাস্যকর কোশ্চেন, কিন্তু দেখো হাস্যকর কোশ্চেন হলো কতবার আসছে, ঠিক আছে, কতবার আসছে দেখো। এক অশ্ব ক্ষমতা কত? 746 ওয়াট। এটা কে পারবে? যে ক্লাস 8-এ পড়ে সেও পারবে, ক্লাস 8-9-এ পড়ে সেও পারবে, ঠিক আছে। দেখো কতবার আসছে, চিরাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, জেইউতে আসছে 2বার, পরপর 2বার, 9 10, আবার 10 11-তেও আসছে। এবার দেখো একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন, হিসাব করতে হবে, খুবই জটিল হিসাব নিকাশ আছে এর মধ্যে। এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধের একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই, তারটাকে
তারটাকে তারের দৈর্ঘ্য L/2 এবং ব্যাসার্ধ R/2 করা হলে ইয়ং গুণাঙ্ক কত হবে? খুবই হিসাব নিকাশ করতে হবে, খুবই জটিল হিসাব নিকাশ। ঠিক আছে, এটা করা খুবই কঠিন, করা খুবই কঠিন। বলো ইয়ং গুণাঙ্কের কোনো চেঞ্জ হবে? ইয়ং গুণাঙ্ক ডিপেন্ড করে উপাদানের উপর, উপাদানের উপর। তাহলে তুমি যদি তারটাকে কেটে, তুমি তারটাকে কেটে কেটে কুটে যাই করবা করো, ইয়ং গুণাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইয়ং গুণাঙ্ক একই থাকবে, ইয়ং গুণাঙ্ক সেম থাকবে। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই হবে। বুঝতে পারছো? তো এই টাইপের কোশ্চেন কিন্তু এবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের কোশ্চেন আসছে একটা, দেখিও ঢাকা ইউনিভার্সিটিতে, বলো ঢাকা ইউনিভার্সিটিতে কি ইয়ং গুণাঙ্ক থেকে এই টাইপের একটা কোশ্চেন আসছে না? ওকে, এবার দেখো কি বলছে, যদি পীড়ন পি এবং ইয়ং গুণাঙ্ক ওয়াই হয় তবে একক আয়তনে সঞ্চিত শক্তি কত? একটা তারের দৈর্ঘ্য বিকৃতিতে তারের একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এই একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। যার যে সূত্র ব্যবহার করতে ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। তো বলা হচ্ছে পীড়ন যদি পি হয়, ইয়ং গুণাঙ্ক যদি ওয়াই হয়, তাহলে নিচের সঠিক সূত্র কোনটি? তা আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি চাইছে, কিন্তু আমরা তো জানি এই মূল দুইটা সূত্র, কোনো সমস্যা নেই। ইয়ং গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি, তো পীড়ন পি আর বিকৃতি ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে ভাই ছোট হাতের এল বাই বড় হাতের এল মানে পি বাই ওয়াই। এখন সেটা তুমি বসাও, এখানে বসাও বা এখানে বসাও, যেখানে বসাও না কেন, হাফ ওয়াই এটা মানে পি বাই ওয়াই, তাহলে পি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে উপরে পি স্কোয়ার আর নিচে 2y, তাহলে পি স্কোয়ার বাই 2y, পি স্কোয়ার বাই 2y। ওকে, ক্লিয়ার? আটকে যাচ্ছে, খুব নেট প্রবলেম দিচ্ছে, কি বলো? হঠাৎ করে এরকম নেট প্রবলেম কেন শুরু হইলো? কোনো আটকে নাই, হুদাই বলছে ক্লিয়ার আছে। আচ্ছা, অনেকে বলছে ক্লিয়ার আছে, অনেকে বলছে আটকে যাচ্ছে। রাজশাহীতে ঝড় হচ্ছে না? তো রাজশাহীতে কই ঝড় হচ্ছে? রাজশাহী তো আবহাওয়া ফকফকা। ঠিক আছে, আচ্ছা যদি প্রবলেম হয় একটু মানে ব্যাকে গিয়ে দেখো, ব্যাকে গিয়ে দেখলে ঠিক আসবে। আচ্ছা, অনেকে বলছে ক্লিয়ার আছে, অনেকে বলছে প্রবলেম হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এই ক্লাসগুলো তো তোমাদের করা, লিখতে তো হচ্ছে না, জাস্ট কোশ্চেন দেখে তুমি অ্যান্সার বলে দিবা, কোনো সমস্যা নেই। এবার আসো গ্যাসের অধ্যায় থেকে কয়েকটা কোশ্চেন দেখি। গ্যাসের আয়তন গুণাঙ্ক এত, গ্যাসের আয়তন, ও সরি, এটা এটা মানে গ্যাসের অধ্যায় না, এটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের অধ্যায়। গ্যাসের আয়তন গুণাঙ্ক এত, গ্যাসের আয়তন এত পার্সেন্ট কমাতে হলে কি পরিমাণ অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে? দেখো, ধরো এই কোশ্চেনটা আসছে, আমার কাছে ক্যালকুলেটর নেই, এখন আমি সূত্র টুত্র অত কিছু জানি না, ধরো সূত্রও জানি না, কিন্তু আমার এটা করে দিয়ে আসতে হবে। আমার একটা ফ্রেন্ড ছিল, তোমাদের একটা গল্প বলি। আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা তিনজন ফ্রেন্ড অ্যাডমিশনের সময় একসাথে থেকে পড়াশোনা করতাম। তো সেই তিনজন ফ্রেন্ডের মধ্যে একজন ফ্রেন্ড ছিল, আমরা ধরো অনেক পড়তাম, অনেক পড়ুয়া টড়ুয়া ছিলাম, আমরা দুইজন স্টুডেন্ট অনেক পড়ুয়া টড়ুয়া ছিলাম, ঘেটে ঘুটে অনেক কিছু পড়তাম। কিন্তু আমার আরেকজন ফ্রেন্ড ছিল, সে হচ্ছে শর্টকাট খোঁজা পাবলিক। তো অনেক সময় কিন্তু ওর শর্টকাটে অনেক উপকার দিত। তো শর্টকাট কেমন, ওর হচ্ছে ইন্টার লাইফে অনেক গ্যাপ ছিল, তার কারণে কিছু কিছু অধ্যায় পড়ে নাই, কিন্তু দেখা যায় তো পরীক্ষাতে কিন্তু বেশ ভালো নম্বর পাইতো, যেখানে বিশেষ করে এমসিকিউ। তো কিভাবে ভালো নম্বর পাইতো? অনেক সময় ধরো সূত্র টুত্র জানে না, কিন্তু উদ্দীপকে যা দেওয়া আছে, কোশ্চেনে যা দেওয়া আছে, সেইগুলা গুণ ভাগ করে মোটামুটি অপশনে উত্তরটা কার কাছাকাছি হইতে পারে, কোনটা হইতে পারে, সেটা গেস করে বসাই দিয়ে চলে আসতো। অনেক সময় লাকে লেগে যেত এবং বেশিরভাগ সময় ভাগ্যে লেগে যেত। তো এইটা হচ্ছে বুদ্ধি, রিভার্স বুদ্ধি। ধরো প্রকৃত প্রকৃত পন্থা যদি না জানো, তাহলে চালাকি পন্থা করতে হবে। যেমন দেখো, বলছে আয়তন গুণাঙ্ক এত, আয়তন 10% কমাতে, তো 10/100 আর কি, 10%, এটাকে যদি বিকৃতি, এটা বিকৃতি দেওয়া আছে, তো 10/100,
আচ্ছা ধরলাম 10ই আছে, তাহলে এটা 6 × 10⁻³ আর এটা 10। তা আমি যদি এই দুইটাকে গুণ করি, ভাগ করি, হ্যাঁ গুণ বা ভাগ করি, তাহলে 6000 বা 600 বা 60 এরকম কিছুই তো হবে, কারণ এটা 10 এটা 6, তাহলে 6600 6 × 10 সামথিং এরকম কিছু একটাই তো হবে। কোনোভাবে 300 হইতে পারে, পারে না। কোনোভাবে 400 হইতে পারে, পারে না। কোনোভাবে 1000 হইতে পারে, না পারে না। তাহলে কি হওয়া উচিত? 600 হওয়া উচিত। তাহলে এই হচ্ছে 600 অ্যান্সার। বাট আমি কিন্তু তোমারে বলতেছি না যে এইভাবেই তুমি উত্তর করবা, কিন্তু অনেক সময় ধরো তুমি বেঁধে যাচ্ছ, তুমি জানতেছো নাকি, তো এইভাবে মনে করো যে একটু যদি বুদ্ধি টুদ্ধি খাটাও না, তাহলে কিন্তু পথ বের হয়ে চলে আসে। কিন্তু বাট আমি তোমারে বলতেছি না যে তুমি এইভাবেই একেবারে হাওয়াই ঢিল ছুড়বা, তা কিন্তু বলতেছি না, কারণ এই ম্যাথগুলো খুবই সহজ। দেখো আমাদের বলছে অতিরিক্ত কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে, তো আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা সমান সমান পি ডিভাইডেড বাই এই যে বড় ভি বাই ছোট ভি। তো এই বড় ভিটাকে নিচে নিয়ে লিখলে, বড় ভিটাকে যদি নিচে নিয়ে লিখি, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বিকৃতি। তাহলে আমাদের বি এর মান হচ্ছে 6 × 10⁻³। ওকে, পি এর মানটা বের করতে হবে, আর ছোট ভি বাই বড় ভি হচ্ছে 10%, তাহলে 10 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে 10 100 কাটাকাটি করে এখানে 10, তাহলে 10 দিয়ে এখানে ভাগ হবে, তাহলে পি ইকুয়াল টু 600 নিউটন পার মিটার স্কয়ার। দেখো মিলে গেছে। ভাই আপনার ওই ফ্রেন্ড এখন কোথায়? ওই ফ্রেন্ড কুয়েট থেকে পড়াশোনা করে এখন দেশের বাইরে। আপনার ওই ফ্রেন্ড এখন কোথায়? ওই ফ্রেন্ড হচ্ছে কুয়েট থেকে পড়াশোনা করে দেশের বাইরে। কুয়েটে পড়াশোনা করছে, কুয়েট থেকে পড়াশোনা করে দেশের বাইরে। ভাই আমার কাজ ক্ষমতা আর নিউটনিয়ান বলবিদ্যার কনসেপ্টগুলো অনেক হার্ড লাগে, ক্লাসে সব করছি, প্র্যাকটিসও করছি, কিন্তু তবুও অ্যাপ্রোচ করতে পারি না। শোনো, খুব ভালো করে সূত্রগুলো মুখস্থ করবা, সূত্রগুলো বারবার লিখবা, দেন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো। টাইপ ওয়াইজ তো স্লাইডে সাজানো আছে, টাইপ ওয়াইজ তো আমরা পড়াইছি। তাহলে তুমি কি করবা? সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করবা, তারপরে কোশ্চেন ব্যাংকে চলে যাও, দেখো তুমি সবই পারবা। ঠিক আছে? আর অ্যাপ্রোচ করতে পারবা কি, তোমার তোমার পরীক্ষাতে নতুন কোনো কোশ্চেন, নতুন কনসেপ্টের কোশ্চেন, তোমার ভাবনা চিন্তা করতে হবে, ভাবনা চিন্তা করে অ্যান্সার দিতে হবে, এরকম কোশ্চেন আসবে না। তোমারে যা পড়ানো হয়েছে, যা করানো হয়েছে, কোশ্চেন ব্যাংকে যে টাইপের কোশ্চেনগুলো আছে এইগুলা অ্যানালাইসিস করে যাও, তুমি কমন পেয়ে যাবা, তুমি কমন পেয়ে যাবা। তার মানে পরীক্ষার হলে তোমার ভাবনা চিন্তা করে অ্যাপ্রোচ করার কোনো দরকার নেই। তো তুমি পরীক্ষার হলে তুমি মনে করো যে তোমার ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা নাই, তুমি ওইখানে বসে তুমি অ্যাপ্রোচ করে ম্যাথ করো। ওইখানে হচ্ছে আমি যা জানি, যা আমি পড়ছি, মুখস্থ আছে, একেবারে কমন বেঁধে গেছে, একেবারে ঠাটা দাগায় আসতে হবে। ওকে, এবার আসো আদর্শ গ্যাসের যে অধ্যায় আমি তোমাদের পড়াইছিলাম, এইখান থেকে কয়েকটা প্রবলেম একটু দেখাই দিই যেগুলো বেশি আসছে। বলা হচ্ছে টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি, ভালো করে শোনো, সবই তোমাদের খাতায় দেখবে লেখা আছে। একটি অণুর গড় গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। আর যদি বলে এন মোলের গতিশক্তি কত, তাহলে 3/2 nRT। অনেকে বলতে পারো ভাই ডিগ্রি অফ ফ্রিডম নিলেন না যে? যদি আদর্শ গ্যাসের কথাবার্তা বলা থাকে, দেখো এখানে ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে কোনো কথাবার্তা নেই, সবই দেখো 3 দিয়ে অপশন আছে। তাহলে আদর্শ গ্যাস কোন গ্যাস বলেই নাই, তাহলে কোন গ্যাস যেহেতু বলেই নাই, তাহলে আমি 3 দিয়ে করব। ঠিক আছে? তাহলে 1 মোল যদি বলে, তাহলে 3/2 এন এর মান 1 বসায় 1 মোল বললে 3/2 RT। আর যদি বলে একটি অণু, তাহলে এইটা 3/2 কেটি। কিভাবে আসে? এখান থেকে আসে। 1 মোলে কয়টা অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সমপরিমাণ অণুর গতিশক্তি এটা। তাহলে অতএব একটি অণুর গতিশক্তি 3/2 আর ডিভাইডেড বাই এন এ ইন্টু টি। তো আর ডিভাইডেড বাই এন এ মানে তো কে, তাহলে 3/2 কেটি। ঠিক কথা বুঝছো? তাহলে একটি অণুর গড় গতিশক্তি 3/2 কেটি। আর যদি বলে এন মোলের মোট শক্তি, তাহলে 3/2 nRT। ওকে, তাহলে এখানে হবে 3/2 কেটি, অপশন ডি। দেখো গ্যাসের গড় মুক্ত পথ, তোমাদের গড় মুক্ত পথের সূত্র লিখে দিছিলাম। গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে লেখা হয় 1/√2 n পাই সিগমা স্কোয়ার, তাই না? সিগমা ছিল কি? অণুর ব্যাস। এন কি? একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। ঠিক আছে? ল্যামডার সাথে চাপের, ঘনত্বের, তাপমাত্রার, একক আয়তনে অণুর সংখ্যার, অণুর আকারের কার সাথে কেমন সম্পর্ক, সবই দেখো সুন্দর করে স্লাইডে তোমাদের যেটা পড়াইছিলাম ওখানে লেখা আছে।
তো দেখো সেখান থেকে কমন কোশ্চেন বলা হচ্ছে গ্যাসের অণুর গড় মুক্ত পথ ঘনত্বের সাথে কেমন সম্পর্ক। ঘনত্ব, তুমি যদি গ্যাসের চাপ প্রয়োগ করো তাহলে গ্যাস ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে দেখো অণুগুলা ধরো দূরে দূরে আছে, এই যে অণুগুলা দূরে দূরে আছে, যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে এই অণুগুলা কাছে কাছে চলে আসবে। কয়টা অণু আঁকছি, 1 2 3 4 5 6, 6টা। তাহলে এই যে কাছে কাছে চলে আসবে, তাহলে এর তুলনায় এটার ঘন বেশি, এই যে ঘনত্ব বাড়ছে। তাহলে ঘনত্ব বাড়লে দেখো একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব কমে গেছে। এই যে ঘনত্ব বাড়লে একটা অণু থেকে আরেকটা অণুর যে দূরত্ব, সেই দূরত্বটা দেখো কমে গেছে। তাহলে ঘনত্ব বাড়ছে, রো বাড়ছে, তাহলে রো এর মানটা বাড়লে ল্যামডা এর মানটা কমছে। তাহলে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লাসে বর্গের সমানুপাতিক না, সমানুপাতিক না, বর্গমূলের ব্যস্তানুপাতিক না, ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই কোশ্চেনটা ভুল করছিলাম। কেন ভুল করবা? ক্লাসে তো পড়াইছি, ভুল করলে তো মাইর দেওয়া লাগবে তোমার। এখন ভুল করা যাবে? এই কোশ্চেনগুলাই তো ঘুরে ফিরে আসবে, যা করানো এইগুলাই তো ঘুরে ফিরে আসবে। ওকে, এইবার দেখো শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতার কোশ্চেন। কি বলা হচ্ছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। দেখো ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হবে। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে এত, ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত? অর্থাৎ কি চাইছে? শিশিরাঙ্কের সূত্রটা কি জানি আমরা? আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ আর কি। তাহলে আর এর মান আপেক্ষিক আর্দ্রতা 70%, তাহলে ভাই 0.70, 100 দিয়ে ভাগ করলাম। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ছোট হাতের এফ, তো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে 14 গুণ 10⁻⁻3। তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এফ কত? ঠিক আছে, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এফ কত এটা চাইছে। তাহলে অতএব এফ ইকুয়াল টু 14 গুণ 10⁻³ ডিভাইডেড বাই 0.7। ঠিক আছে, এটাই তো। এবার ধরো উপরে 14 আর নিচে 7 না, তাহলে 14 ভাগ 7 2 না, তাহলে অপশনে 2 আছে কোথায়? সেটা আছে অ্যান্সার। ঠিক আছে, 2 অথবা 20 অথবা 200 যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। আমার আর কি ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটরের কোনো দরকার নেই। এটা 14, এটা 0.7, তাহলে 14 ভাগ 0.7 মানে 2, 2 20 200 কিছু একটা হবে। তাহলে সেইটা অপশনে যেখানে আছে 12 না হবে না, 16 না হবে না, 22 হবে না, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেটর ছাড়া করলাম। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া করলাম। এবার ক্যালকুলেটর যদি মানে ছাড়া একেবারে অ্যাকুরেট হিসাব করতে চাও, ওকে সম্ভব। কেমনে সম্ভব? দেখো 0.7 আছে, তাহলে পয়েন্ট উঠাই দাও, পয়েন্ট উঠাই দিলে 7 করো, তাহলে উপরে দিতে হবে 10 গুণ। কি মনে আছে? যদি পয়েন্ট উঠাই দিয়ে এখানে 7 করি তাহলে উপরে দিতে হবে কত গুণ? 10 গুণ। এই যে এই পয়েন্ট উঠাই দিলাম, ছোটবেলার নিয়ম, তাহলে উপরে দিলাম 10 গুণ। তাহলে 7 আর উপরে কত? 14, তাহলে কাটাকাটি করে 2, তাহলে 2 গুণ 10 20 ইন্টু 10⁻⁻3। ওকে, দেখো জিএসটিতে আসার একটা কোশ্চেন 21-22-এ আসছে। জিএসটিতে নাকি কঠিন কোশ্চেন আসে, একজন কমেন্ট করছে জিএসটি নাকি কঠিন কোশ্চেন আসে। দেখো কি বলছে? কোনো একদিন বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, বায়ুমণ্ডলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি ও 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে এত ও এত। এত পারদ হলে মানে পারদ চাপ হলে আর কত? আপেক্ষিক আর্দ্রতা কত? ভাই এটা কত? 2, এটা কত? 4, তাহলে 2 ভাগ 4, তো 2 ভাগ 4 0.5, 50% শেষ। এর কি করবা? আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ, তাহলে ছোট এফ 2 ইন্টু 10⁻³ শিশিরাঙ্কে, আর বায়ুর তাপমাত্রায় 4 ইন্টু 10⁻³ গুণ 100%, তাহলে 50%। কি কথা বুঝছো? দেখো কত সহজ কোশ্চেন। ঠিক আছে, এখন ধুমায় খালি প্র্যাকটিস করবা, খালি খাতা উল্টাবা প্র্যাকটিস করবা, খাতা উল্টাবা প্র্যাকটিস করবা। ভাইয়া কোয়ার্টস কি? কোয়ার্টস তো একটা পদার্থ আর কি, কোয়ার্টস। সিলেবাসের বাইরে থেকে দেবে কি না? না, সিলেবাসের বাইরে থেকে দিবে না, সিলেবাসের বাইরে থেকে আসবে না, সিলেবাসের বাইরে থেকে আসবে না, সিলেবাসে যা আছে এটার মধ্য থেকে আসবে। আর যদিও ধরো 2-1টা কোশ্চেন যদি সিলেবাসের বাইরে থেকেও আসে, সেটা তোমার করতেই হবে না, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, ওটা কেউই পারবে না, তুমিও পারবে না, সমস্যা নেই। ওটা না পারলেও তোমার চান্স হবে। চান্স পাওয়ার জন্য একেবারে 100% দাগায় আসতে হয় না, ছেড়ে দিয়েও জিতে যাওয়া যায়।
বুঝলা, ছেড়ে দিও, জিতে যাওয়া যায়। ওকে, এবার আসো দেখো, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি করলে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পায়? তাপমাত্রার সাথে সিআরএমএস এর সম্পর্ক মনে আছে? সিআরএমএস এটা সমানুপাতিক √T, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে C1/C2 √T1/T2, C1/C2 √T1/T2। কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি করলে, কেলভিন স্কেলে কয় গুণ? 4 গুণ বৃদ্ধি করলে কেলভিন স্কেলে। তাহলে দেখো T1 এর মান যদি T হয় তাহলে T2 এর মান 4T, 4 গুণ বৃদ্ধি। বলছে তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে মূল গড় বর্গবেগ এটা C, এটা C2, তাহলে T কাটাকাটি করলো C2, T কাটাকাটি করলাম, তাহলে এখানে √4 2, তাহলে 2C, তাহলে C2 = 2C, তাহলে কত গুণ বৃদ্ধি পাবে? 2 গুণ বৃদ্ধি পাবে, দ্বিগুণ হবে আর কি। ঠিক আছে, কোয়ার্টজ হলো প্রতিসারক ক্লাস। হ্যাঁ, কোয়ার্টজ হলো প্রতিসারক ক্লাস, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু খুবই কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আরো 2-1টা আসছে দেখবে কোশ্চেন ব্যাংকে। এবার দেখো আদর্শ গ্যাস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন যে টপিক থেকে আসছে সেটা হচ্ছে এই যে মূল গড় বর্গবেগ হিসাব। সেটা হচ্ছে মূল গড় বর্গবেগ হিসাব। 3টি গ্যাস অণুর বেগ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, 35 মিটার পার সেকেন্ড। তাদের মূল গড় বর্গবেগ কত হবে? মূল গড় বর্গবেগ সিআরএমএস, তাহলে সিআরএমএস মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ, এইগুলা নিয়ে অনেকে অনেক প্যারা খাই। দেখো আমি তোমার একটা শর্টকাট টেকনিক শিখাইলাম ক্লাসে, লাস্টের দিক থেকে আসবা। বেগের বর্গের গড়ের বর্গমূল, বেগের বর্গের গড়ের বর্গমূল, তাই না? বেগের বর্গের গড়ের বর্গমূল, তাহলে বেগের বর্গ, তাহলে বেগের বর্গ ধরো C1² C2², যেহেতু 3টা দিছে C3², বেগের বর্গের গড় 3 দিয়ে ভাগ, তার বর্গমূল। তাহলে 25² 30² 35² /3 তার রুট। এবার এটা করতে তো ক্যালকুলেটর লাগবে, এখন কিছু করার নাই, এখন মাথায় বসে বসে বাড়ি দিবা, দিয়ে ক্যালকুলেটর নাই বসে কান্নাকাটি করবা। বলো ক্যালকুলেটর নাই, কান্নাকাটি করার দরকার আছে নাকি? ক্যালকুলেটর ছাড়া এটা করা যাবে। আচ্ছা দেখো, এই তিনটার বর্গের গড়ের বর্গমূল না? তো এই বর্গমূল যদি আমি করি, বেগের বর্গের গড় মানের যদি বর্গমূল করি, তাহলে মান তো 25 30 35-এর মাঝামাঝি একটা মান হবে। 25-এর কম হবে না, 35-এর বেশি হবে না, ছোটটার কম হবে না, বড়টার বেশি হবে না, তাই না? তাহলে 10.5 জীবনও হইতে পারবে না, বুঝলা? 15.5 জীবনও সম্ভব না, 25-এর কম। 20.3 জীবনও সম্ভব না। অপশন তো এই 4টা ছিল, তাহলে অপশন এইটা, বুঝতে পারছো? এবং এই সেম কোশ্চেনটা এতবার আসছে। এখন অনেকে এই পর্যন্ত লিখে ভাই ক্যালকুলেটর নেই, আমি তো পারবো না। তো এরকম করলে মনে করো দিন শেষে পরীক্ষার হল থেকে বের হয়ে তুমি নিজেরে ভাববা বলদ। এরকম বলদ ভাবা যাবে বলো? তাহলে এইভাবে চিন্তা করবা একটু, বুঝতে পারছো? এ দেখো সেম কোশ্চেন, অনেকে বলছে ভাই যদি অপশনগুলো কাছাকাছি থাকে, অপশনগুলো তো কাছাকাছি ছিল না, এই সেম জিনিসটাই তো এতবার আসছে। কারণ টিচাররা ওইভাবেই চিন্তা করে দেয় যে তোমার বুদ্ধি আছে কিনা, ক্যালকুলেটর তো নেই, তাহলে ক্যালকুলেটর না থাকলে তুমি তো বুদ্ধি খাটাবা, সেই বুদ্ধি আছে কিনা এটাই তো চেক করতে হবে। ওকে, এবার দেখো এই যে হ্রদের গভীরতার একটা ম্যাথ। তো হ্রদের গভীরতার একটা ম্যাথ তোমাদের শর্টকাট শিখাই দিয়েছিলাম, মনে পড়ে? যে একটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে, একটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসলো। তো তলদেশ থেকে পৃষ্ঠে আসলে আয়তন যদি n গুণ হয়, আয়তন n গুণ হয়, তাহলে হ্রদের গভীরতা h কত? h এর সূত্র ছিল P অ্যাটমসফিয়ারিক n-1 P অ্যাটমসফিয়ারিক প্রেসার /ρg, মনে পড়ে? n হচ্ছে আয়তন কত গুণ হলো। তো দেখো তো আয়তন কত গুণ হলো, বলছে একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় গোলকের আয়তন ছিল, বায়ু বুদবুদের আয়তন ছিল 2 সেন্টিমিটার কিউব।
এইবার উপরিতলে আসায় আয়তন হয় 4 সেন্টিমিটার কিউব। যখন বায়ু বুদবুদটা উপরে আসছে তখন হয়েছে 4 সেন্টিমিটার কিউব। তাহলে আয়তন কত গুণ হয়েছে? আয়তন কত গুণ হয়েছে? V2 হচ্ছে 4 আর V1 ছিল হচ্ছে 2। তাহলে আয়তন কত গুণ বাড়ছে? 4/2, এটাই হচ্ছে n। তাহলে কয় গুণ? 2 গুণ হয়েছে। তাহলে n এর মান 2। তাহলে 2 বিয়োগ 1, নিচে রো জি বলছে বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার পানির চাপের সমান। বায়ুমণ্ডলীয় চাপ PATM সেটা 10 মিটার পানির চাপের সমান। এটা মানে তো এইচ রো জি, PATM মানে এইচ রো জি। তাহলে এই রো রো কাটাকাটি, জি জি কাটাকাটি, রো রো জি জি কাটাকাটি। তাহলে এইচ 2 - 1 1, তাহলে শুধু এইচ। তো এইচ কত? 10 মিটার। তাহলে এইচ এর মান 10 মিটার চাইছে। পানির চাপের সমান হলে হ্রদের গভীরতা কত? 10 মিটার। হ্রদের গভীরতা কত? 10 মিটার। শর্টকাট। তুমি এখন যদি P1 V1 P2 V2 দিয়ে করতে থাকো তাহলে তো হবে না, কারণ এই সময় এসে তো P1 V1 P2 V2 দিয়ে করা যাবে না। অবশ্যই আমাদের নিয়ম জানতে হবে, কিন্তু শর্টকাট টেকনিক তো মাথায় রাখতে হবে। ধরো সময় থাকলে তুমি P1 V1 P2 V2 দিয়ে করলা, যদি শর্টকাট সূত্র ভুলে যাও সেটা তুমি করলা, কোনো সমস্যা নেই। কিন্তু সময় যদি বাঁচাইতে চাও তাহলে একটু টেকনিকগুলো মাথায় রাখতে হবে। ওকে, তাহলে লাস্ট একটা কোশ্চেন দেখো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা কোশ্চেন, জেইউতে আসা। জেইউ এর কোশ্চেনগুলো দুই একটা মাঝে মাঝে একটু কঠিন হয়, বুঝছো? ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন বা অন্যান্য জায়গার কোশ্চেনের তুলনায়, মানে বুয়েট প্রিলির কোশ্চেনের তুলনায়ও মাঝে মাঝে জেইউ এর কোশ্চেনগুলো একটু কঠিন হয়। বাট তোমাদের কনসেপ্টের বাইরে না, তোমাদের যা শেখানো হয়েছে, যা পড়ানো হয়েছে এর বাইরে কিছু আসবে না। তোমরা যদি ক্লাসগুলা ঠিকঠাক মতো করে দেন প্র্যাকটিস করতে পারো, নিজে প্র্যাকটিস করতে পারো, শুধু ক্লাস করে রাখছো হবে না। ক্লাস করে প্র্যাকটিস করো না তাহলে কিন্তু হবে না। ক্লাস করে ধরো ক্লাসে করানো প্রবলেমগুলোই প্র্যাকটিস করো, তাও এনাফ। তুমি ক্লাসে যে প্রবলেমগুলো আমরা করেছি সেইগুলোই যদি তুমি প্র্যাকটিস করো তাও এনাফ। নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষার হলে আমি থাকবো না, পরীক্ষার হলে তোমার নিজের কাজ করতে হবে। তো আসো দেখো কি বলছে, এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে। সমত্বরণে চলছে, টি সময় তার বেগ ভি হলে বড় টি সময় পর কৃত কাজ কত হবে সেটা বের করো। তো কৃত কাজ হিসাব করতে বলছে। ভাই কৃত কাজ মানে গতিশক্তির পরিবর্তন না, হাফ এম ভি স্কোয়ার। কৃত কাজ মানে গতিশক্তির পরিবর্তন, তাহলে হাফ এম ভি স্কোয়ার স্থির অবস্থা থেকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, তাহলে এই পার্টটা জিরো কারণ স্থির অবস্থা থেকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তো ভি এর মানটা বসাইতে হবে। তো বলছে সমতরণে চলতেছে, তো সমতরণটা ধরো এ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, টি সময় তার বেগ ভি হলে, তো টি সময় তার বেগ ভি, এই যে টি সময় তার বেগ ভি, ছোট টি সময় তার বেগ হচ্ছে ভি, তাহলে ছোট টি সময় তার বেগ ভি স্থির অবস্থা থেকে এটা জিরো, তাহলে এ সমান সমান ভি বাই টি। ওকে, এ সমান সমান ভি বাই টি। তাহলে হাফ এম, এই যে ভি, ভি এটা সমান সমান এ টি, এ টি এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার। ওকে, এই যে ভি ইকুয়াল টু এ টি, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার বসালাম। এইবার আসো ত্বরণ লাগবে, এবার লাগতে হবে ত্বরণ। তাহলে ত্বরণ হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ইউ তো জিরো, ইউ হচ্ছে জিরো, হাফ এম ভি স্কোয়ার টি স্কোয়ার, এম থাকবে টি আনতে হবে, ভি স্কোয়ার হাফ এম এতে এমনিই হয়ে যায়, মানে হুদাই। দাঁড়াও দেখাচ্ছি। তাহলে এ ইকুয়াল টু ভি বাই টি, তাহলে এ ইকুয়াল টু ভি বাই টি, তাহলে হাফ এম এ ইকুয়াল টু ভি বাই টি, তাহলে এ হচ্ছে ভি স্কোয়ার বাই টি স্কোয়ার, আবার একটা টি স্কোয়ার। তো আমাদের বলছে টি সময় পর তার বেগ ভি হলে টি সময় পর তার কৃত কাজ কত, তাহলে টি সময় পর তার কৃত কাজ, তাহলে টাইম টি বসাই দিবা, এই জায়গায় টি এর মানটা টি বসাই দিবা। মানে হুদাই একটা কোশ্চেন, হাফ এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার, ধরো এই টিটাকে টি বসাই দিলাম টি স্কোয়ার, অথবা নিচের এই টিটাকেও টি বসাইতে পারো। তো আমাদের অপশনে মিলানোর জন্য আমরা এই কাজটা করছি, মানে এইটা হচ্ছে অ্যান্সার। এইবার আসো দেখো, এই যে এইভাবে করে 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 মিলালাম আর কি, কিন্তু এটা তোমার মিলানোর দরকার নেই, তুমি অপশন দেখে অ্যান্সার বলতে পারো। কৃত কাজ কি? কৃত কাজ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন কৃত কাজ, গতিশক্তির পরিবর্তন কৃত কাজ হাফ এম ভি স্কোয়ার। দেখো হাফ এম ভি স্কোয়ার কোশ্চেনে দেখাই যাচ্ছে, বলো তো এটা কি হাফ এম ভি স্কোয়ার? না,
এইটা কি হাফ এম বি স্কোয়ার? না, এই যে একটা টি আছে, যদি এই টিটা না থাকতো তাহলে হাফ এম বি স্কোয়ার হইতো। এইটা কি হাফ এম বি স্কোয়ার? জীবনও না, কারণ এটা টু ইনভার্স। আচ্ছা, টু ইনভার্স মানে হাফ, ঠিক আছে। এবার এই যে এটা টি আছে, এটা 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 টি, এটা টি স্কোয়ার, তাহলে হলো না, বাট এটা হাফ এম বি স্কোয়ার। দেখো মাত্রা সমীকরণের সাথে যাচাই করো, হাফ এম ভি স্কোয়ার টি স্কোয়ার বাই টি স্কোয়ার। তো এইটা টি, এটাও টি, এটাও সময়, এটাও সময়, তো সময় স্কোয়ার তো বাদ, তাহলে বাদ দিলে কি পড়ে থাকলো? হাফ এম ভি স্কোয়ার। তো এটা তো কি কাজ, কি কথা বুঝছো? তো এই কোশ্চেন অনেকের একটু ঝামেলা ছিল, তো এটা সলভ করে দিলাম। কিন্তু মানে আমি কোশ্চেনের অপশন দেখেই উত্তর বলে দিব। কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, হাফ এম বি স্কোয়ার। তো হাফ এম বি স্কোয়ার কই আছে খোঁজো, হাফ এম বি স্কোয়ারটা কই আছে? এই টি স্কোয়ার কাটাকাটি গেলেই তো হাফ এম বি স্কোয়ার। তাহলে দেখে কিন্তু আমি অ্যান্সার বলে দিতে পারি। হ্যাঁ দাদা, আমি আর আপনি একই রকম ভাবে সলভ করছি। হ্যাঁ, এইভাবে সলভ করবা, বুদ্ধি দিয়ে সলভ করবা। তো দেখো আজকে কয়েকটা প্রবলেম তোমাদের দেখালাম, এগুলো হচ্ছে ট্রিক্সের জন্য, যে তোমরা পরীক্ষার হলে ধরো সোজা রাস্তায় হাঁটতে গিয়ে বেঁধে গেছো, তাহলে ওই কোশ্চেনটা সেরে আসবা না। তুমি আগে কোশ্চেনের লাস্ট পর্যন্ত যাবা, গিয়ে তোমার হাতে সময় থাকলে তুমি একটু রিভার্স মেথডে চেষ্টা করবা, দেখি আমি এটার অ্যান্সার করে যাইতে পারি কিনা। কি কথা বুঝছো? দেখি আমি একটু এটার অ্যান্সার করে যাইতে পারি কিনা। তুমি নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেক দিয়ে চেষ্টা করবা। তাহলে তোমাদের যা পড়াইছি এগুলা পড়ো, এগুলা বেশি 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 করে প্র্যাকটিস করো। তোমার যদি এখন আমি বলি যে তুমি 3টা কাজ কি করবা, তাহলে প্রথম কাজ রিভিশন, দ্বিতীয় কাজ প্র্যাকটিস, 3 নম্বর কাজ রিভিশন প্লাস প্র্যাকটিস। 3টা কাজ। কি কথা বুঝছো? রিভিশন, প্র্যাকটিস, রিভিশন, প্র্যাকটিস। বারবার খাতা উল্টাও, লেকচার নোট করছো, বারবার খালি খাতা উল্টাও, দরকারে ক্লাসে করানো ম্যাথগুলাই করো, ক্লাসে করানো এমসিকিউ গুলো করো, এনাফ। তুমি পরীক্ষার হলে হাসতে হাসতে বের হয়ে আসবা। বাট কোনো জিনিস না পড়ে কিন্তু যাও না হলে, ঠিক আছে? এখনো বহুত সময় আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে নেক্সট তোমাদের অপর ভাই একটা ক্লাস নেবে, সেকেন্ড পার্টের উপর আমি আর একটা ক্লাস নেব। ওকে, তাহলে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।